সুপ্রিয় এসএসসি শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের সামনে আমি কোনো আগন্তুক নই এই কবিতাটা নিয়ে আমি আলোচনা করব। এই কবিতাটা প্রায় অনেকে ভুলভাবে ব্যাখ্যা করো বা ব্যাখ্যাটা আসলে একদম টু দ্য মার্ক হয় না, সেজন্য আজকে আমরা এই কবিতাটা নিয়ে আলোচনা করব। আর এই কবিতাটা নিয়ে আলোচনার আগে এই কবিতার যিনি স্রষ্টা অর্থাৎ এই কবিতার কবি আহসান হাবীব সম্পর্কে আমরা একটু জানবো। তো আহসান হাবীব যিনি একজন আধুনিক কবি এবং তার কি কি সাহিত্যকর্ম আছে সেগুলো যদি আমরা জানতে চাই, প্রথমে আসো আমাদের আহসান হাবীবের জন্ম হচ্ছেন 1917 সালে। কোথায় জন্ম? 1917 সালে ওনার জন্ম হচ্ছে বরিশালের পিরোজপুর জেলার শঙ্কর পাশা গ্রামে জন্ম। আচ্ছা, এখন ব্যাপার হচ্ছে, আমি একটা কথা প্রায় বলি যে হচ্ছে আহসান হাবীব হয়তো বা তার জন্ম তারিখ ভুলে গেছিলেন, যে কারণে তিনি তার জন্ম তারিখ লিখে রাখছেন 2রা ফেব্রুয়ারি, এটাই তার জন্ম তারিখ লিখে রাখছেন। অটোবার হতে পারে, যেমন জসিমউদ্দিনের জন্ম তারিখ হচ্ছে 1 জানুয়ারি, আমাদের আহসান হাবীবের জন্ম তারিখ 2রা জানুয়ারি। তো এটা হচ্ছে ওনার 1917 সালে হচ্ছে ওনার জন্ম হয়েছে। আচ্ছা, পিরোজপুরের শঙ্করপাশা গ্রামে। ওনার বাবার নাম হচ্ছেন হামিজউদ্দিন হাওলাদার এবং মায়ের নাম জমিলা খাতুন। ওনার 5 ভাই এবং 4 বোন ছিলেন, তার মধ্যে আমাদের আহসান হাবীব ছিলেন সবার থেকে বড়। আচ্ছা, আমাদের আহসান হাবীব পড়ালেখা কোথায় করলেন? আমাদের আহসান হাবীব পড়ালেখা করেছেন পিরোজপুর গভর্নমেন্ট স্কুল থেকে। এখান থেকে তিনি 1935 সালে প্রবেশিকা পরীক্ষা, অর্থাৎ এখন আমরা যেটাকে এসএসসি পরীক্ষা বলি, সেই পরীক্ষায় উত্তীর্ণ হন। এবং এরপরে যেহেতু উনি বরিশালের লোক, তাহলে বরিশালের লোকজন কোথায় পড়ালেখা করে বেশিরভাগ? বরিশালের ব্রজমোহন কলেজ বা বিএম কলেজে। উনিও সেই বিএম কলেজে ভর্তি হয়েছিলেন। এই বিএম কলেজে ভর্তি হয়ে যদিও ওনার দারিদ্র্যের কারণে, আর্থিক সংকটের কারণে উনি এই পড়ালেখাটা কন্টিনিউ করতে পারেননি, অর্থাৎ ওনার শিক্ষা জীবন আসলে এই প্রবেশিকা পাশ পর্যন্ত সীমাবদ্ধ হয়। এই আর্থিক সংকটের কারণে তিনি শেষ পর্যন্ত কলেজ জীবন থেকে বের হয়ে আছেন অসমাপ্ত রেখে, এবং তারপরে উনি ওনার পেশাগত জীবনে প্রবেশ করেন। পেশাগত জীবনে কি ছিলেন? খুব খেয়াল করলে দেখবা এই সময়কার যারা কবি বা লেখক ছিলেন তারা সবাই মোটামুটি ভাবে হচ্ছে সাংবাদিকতার সাথে বা শিক্ষকতার সাথে জড়িত থাকতেন। আমাদের আহসান হাবীব সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তিনি হচ্ছে বেশ কিছু পত্রিকায় কাজ করছেন। তার মধ্যে ওনার কর্মজীবন শুরু হচ্ছে 1937 সালে। এখানে একটু দেখা যাচ্ছে না, আমি এখানে লিখে দিই। 1937 সালে ওনার কর্মজীবন শুরু হচ্ছে দৈনিক তকবীর পত্রিকায় কাজ করার মাধ্যমে। দৈনিক তকবীর পত্রিকাতে উনি সহ সম্পাদকের দায়িত্ব পালন করতেন, সাব এডিটর হিসেবে কাজ করতেন। এইভাবে তার কর্মজীবনটা শুরু হচ্ছে। তারপর বিভিন্ন সময় বিভিন্ন প্রকাশনার দায়িত্বে উনি ছিলেন, যেমন বুলবুল, সওগাত, আকাশবাণী। এই আকাশবাণী কিন্তু একটা বেতার, এই কলকাতা বেতার কেন্দ্রে উনি কাজ করতেন। তার আগে বুলবুল এবং সওগাত, এই দুটা হচ্ছে পত্রিকা, এই দুটা পত্রিকাতে উনি কাজ করেছেন। আচ্ছা, এরপরে স্বাধীনতার পরবর্তী সময় বলতে আমরা কোন স্বাধীনতার কথা বলা হচ্ছে? এটা হচ্ছে 1947 সালের কথা বলা হচ্ছে, পাকিস্তানের স্বাধীনতার কথা বলা হচ্ছে, যেহেতু পূর্ব পাকিস্তান তৈরি হয় হচ্ছে 1947 সালের পরে। এরপরে তিনি 1950 সালের দিকে ঢাকাতে চলে আসেন এবং ঢাকাতে এসে তিনি দৈনিক পাকিস্তান পত্রিকার সাথে যুক্ত হন। এবং বাংলাদেশের স্বাধীনতার পরে এই দৈনিক পাকিস্তান পত্রিকার নাম হয়ে যায় দৈনিক বাংলা পত্রিকা, এবং তিনি দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এবং উনি কিন্তু এই সময় তরুণ লেখকদের অভিভাবকের দায়িত্ব পালন করেন। অনেক তরুণ লেখকদের জন্য উনি যথেষ্ট পরিমাণে পৃষ্ঠপোষকতা দিতেন, অর্থাৎ ওনার কাছে লেখালেখি করলে, লেখা পাঠালে উনি সেটা পাঠাতেন বা তাদেরকে গাইডলাইন দিতেন লেখালেখি করার ব্যাপারে। যাই হোক, এগুলো আমাদের আহসান হাবীব, যাকে আমরা আশাবাদের কবিও বলি, কারণ তার কবিতার মধ্যে হচ্ছে অনেক ধরনের সবসময় হচ্ছে কিছু কিছু মানুষের কিছু কিছু কবির কবিতা দেখলে মনে হবে যে হতাশায় ডুবে যায়। যেমন কিন্তু আহসান হাবীব যখন কবিতা লিখছেন তার কবিতায় সবসময় আশাবাদ ব্যক্ত করছেন, এই কারণে তাকে আশাবাদের কবি বলা হয়। তার কবিতাগুলো যদি দেখো, রাত্রি শেষ, ছায়া হরিণ, রাত্রি শেষ হচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ, এই রাত্রি শেষটা। ছায়া হরিণ, সারা দুপুর, আশায় বসতি, মেঘ বলে চত্রে যাব, 2 হাতে 2 আদিম পাথর, বিদীর্ণ দর্পণে মুখ, এগুলো হচ্ছে সব তার কাব্য গ্রন্থের নাম। আমি একদম সবার শেষে, ভিডিওর একদম শেষে কিন্তু তার এই কাব্যগ্রন্থগুলো খুব শর্টকাটে কিভাবে মনে রাখবো আমরা সেই টেকনিকটা আমরা কিন্তু আলোচনা করব, ঠিক আছে? সো আমরা এখান থেকে চলে যাচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে উনি কি কি সম্মাননা লাভ করেছেন? উনি হচ্ছেন মোটামুটি ভাবে বাংলাদেশে প্রচলিত যে বেস্ট যে সম্মাননাগুলো আছে, বেসরকারি বেসামরিক যে পদকগুলো আছে তা সবগুলো পেয়েছেন। যেমন বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন উনি 1961 সালে। জানো, বাংলা একাডেমি প্রতিষ্ঠার পর থেকে বাংলা একাডেমি পুরস্কার দেওয়া হয়, এটা 1961 সালে উনি পেয়েছেন। 21 পদক, যেটা আমাদের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, এটা উনি পেয়েছেন 1978 সালে। এরপর 1985 সালে উনি মারা যান।
তারপরে 1994 সালে উনি হচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। রিমেম্বার, এই যে স্বাধীনতা পুরস্কার, এটা কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, অর্থাৎ সামরিক সম্মাননার মধ্যে সর্বোচ্চটা হচ্ছে বীরশ্রেষ্ঠ, আর বেসামরিক সম্মাননার মধ্যে সর্বোচ্চ সম্মাননাটা হচ্ছে স্বাধীনতা পদক। সেটা কিন্তু ওনাকে 1994 সালে দেওয়া হয়েছে। এর 9 বছর আগে উনি মারা গেছেন 1985 সালে, তাই মরণোত্তর স্বাধীনতা পদক ওনাকে দেওয়া হয়েছিল। যাক, এরপরে হচ্ছেন উনি 1985 সালে উনি মারা গেছেন। উনি যখন মারা গেছেন 1985 সালে, তখন কিন্তু স্টিল তিনি দৈনিক বাংলা পত্রিকার সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। ঠিক আছে, কত তারিখে? 10 জুলাই তারিখে মারা গেছেন। তো এখানে একটু কয়েকজন কবির লেখকের সাথে ওনার মিলের জায়গাটা একটু আমি একটু আলোচনা করে দিই। সেটা হচ্ছে আমাদের আহসান হাবিব, দেখো জন্মগ্রহণ করেছেন কিন্তু 1917 সালে, আর ওনার সাথে মিল আছে ফররুক আহমদের। এই ফররুক আহমেদের জন্ম 1918 সালে। দেখো 1 বছরের ছোট বড় ওনারা। আচ্ছা, আবার দেখো উনি মারা গেছেন, আহসান হাবিব মারা গেছেন 10 জুলাই। আর আমাদের ফররুক আহমদ উনি কিন্তু জন্মগ্রহণ করছেন 10 জুন। তো এগুলো হচ্ছে ওনাদের মিলের জায়গা। এইভাবে একটা থেকে একজন রাইটারের সাথে আরেকজনের রাইটারের ব্যাপারটা মিল রাখা যায়, মনে রাখা যায়। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আবার কিন্তু এই যে আমাদের আহসান হাবিব, দেখো বিএম কলেজে পড়ালেখা করছেন। জীবনানন্দ দাশও কিন্তু বিএম কলেজে পড়ালেখা করছেন। ঠিক আছে, এটা ছিল হচ্ছে আমাদের আহসান হাবিব সম্পর্কে পরিচিত, মানে আমাদের আমি কোনো আগন্তুক নই এই কবিতার হচ্ছে কবি পরিচিতি ছিল। আচ্ছা, এরপরে হচ্ছে ওনার সম্বন্ধে আসলে স্পেশালি আর কিছু তথ্য আছে। যেমন হচ্ছে ওনাকে বলা হয় 40-এর দশকের অন্যতম প্রধান আধুনিক কবি। 40-এর দশকে যে ধরনের যারা কবি ছিলেন তার মধ্যে প্রধানতম আধুনিক কবিদের মধ্যে আমাদের আহসান হাবিব একজন। আচ্ছা, উনি ছিলেন হচ্ছে তরুণ লেখকদের অভিভাবক। আমি একটু আগে যে কথাটা আলোচনা করেছি, উনি যখন দৈনিক বাংলা পত্রিকার সম্পাদক ছিলেন, সাহিত্য সম্পাদক ছিলেন, তখন তরুণ লেখকরা ওনার কাছ থেকে বিভিন্নভাবে সাহায্য পাইছেন। তরুণ লেখকরা ওনার কাছে লেখালেখি করলে সহজে সেই লেখাগুলো উনি ছাপাইতেন। লেখায় কোনো লিমিটেশনস থাকলে তাদেরকেও তিনি পরামর্শ দিতেন, তাদের গাইডলাইন দিতেন। এই কারণে তিনি হচ্ছেন তাদের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও উনি খুবই পরিচ্ছন্ন রাইটার ছিলেন এবং মননশীল ছিলেন, আশাবাদী কবি ছিলেন। এগুলো হচ্ছে ওনার খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এবং একটা কথা অবশ্যই মনে রাখবা, যে কথাটা এখানে আমি নোট করিনি, সেটা হচ্ছে ওনাকে কিন্তু আশাবাদের কবি বলা হয়। এই আশাবাদ কথাটা মনে রাখবা। উনি ওনার কথা সবসময় আশাবাদ ব্যক্ত পাইছে, মানে সামনে ভালো কিছু হবে এটা ব্যক্ত পাইছে। ঠিক আছে, এই জন্য ওনাকে আশাবাদের কবি বলা হয়। আচ্ছা, যে কথাটা এখন বলছিলাম, যে হচ্ছে তার কাব্যগ্রন্থগুলো আমি খুব সহজে কিভাবে মনে রাখতে পারবো, খুব সহজে মনে রাখার টেকনিক হচ্ছে এটা। কিভাবে মনে রাখো? দেখো, একটা বাক্য আমরা মনে রাখবো, সেটা হচ্ছে রাত্রি শেষ হওয়ার পর ছায়া হরিণ দেখলো। রাত্রি শেষ হবার পর ছায়া হরিণ দেখলো, সারা দুপুর ধরে আশায় বসতি গেড়ে থাকা মেঘ বলে চত্রে যাব, কারণ তার 2 হাতে 2 আদিম পাথর ও বিদীর্ণ দর্পণে মুখ দেখা যাচ্ছে। এই বাক্যটা যদি মনে রাখা যায় তাহলে কিন্তু আমাদের আহসান হাবিবের কাব্যগ্রন্থগুলো সহজে মনে রাখা যাবে। যেমন রাত্রি শেষ হওয়ার পর ছায়া হরিণ দেখলো যে সারা দুপুর ধরে আশায় বসতি গেড়ে থাকা মেঘ বলে চত্রে যাব, কারণ তার 2 হাতে 2 আদিম পাথর ও বিদীর্ণ দর্পণে মুখ দেখা যাচ্ছে। এটার মাধ্যমে কিন্তু আমরা তার কাব্যগ্রন্থগুলো মনে রাখতে পারবো। যেমন যে রাত্রি শেষ হওয়ার পর, মানে কেটে আছে রাত্রি শেষ, তারপরে কি ছায়া হরিণ, তারপরে হচ্ছে সারা দুপুর, তারপরে আশায় বসতি। এই যে দেখো আশায় বসতি, ওনাকে কিন্তু আশাবাদের কবি বলা হয়। তারপরে হচ্ছে মেঘ বলে চত্রে যাব, তারপরে হচ্ছে 2 হাতে 2 আদিম পাথর, তারপর হচ্ছে বিদীর্ণ দর্পণে মুখ। এগুলো কিন্তু সব তার কাব্যগ্রন্থের নাম। এগুলো তার কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থ ব্যতীত এছাড়াও উনি কিন্তু উপন্যাস লিখেছেন। রানী খালের সাঁকো একটা উপন্যাসের নাম। রানী খালের সাঁকো ওনার একটা কিশোর উপন্যাস, রানী খালের সাঁকো। এছাড়া ছোটদের জন্য উনি বই লিখেছেন, যেমন হচ্ছে জ্যোৎস্না রাতের গল্প, ছুটির দিন দুপুরে। এগুলো কিন্তু ওনার হচ্ছে ছোটদের শিশুতোষ বই। তো গেল এটা আহসান হাবিব সম্পর্কে। আহসান একজন গুরুত্বপূর্ণ যেহেতু কবি, ওনার সম্বন্ধে প্রশ্ন আসবে, এটা ধরে নিয়ে আমাদেরকে এগোতে হবে। নেক্সট ক্লাসে আমরা তার সেই কবিতা, অর্থাৎ আমি কোনো আগন্তুক নই, এই কবিতা নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।